নরেন্দ্র মোদীর এই রাজকীয় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন মেয়ে সাইমা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে শপথ অনুষ্ঠান দেখেন শেখ হাসিনা সহ আরও ৬ দেশের সরকার আর রাষ্ট্রপ্রধান। এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। যাচ্ছি তার কাছে। তাজওয়ার, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং এবার যে ক্ষমতা গ্রহণ করলেন নরেন্দ্র মোদী, এবার কিন্তু বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, আবার তাকে কিন্তু কাকে কতটি মন্ত্রিত্ব বা কিভাবে তিনি সমঝোতা করবেন সেটি নিয়েও একটা টানাপোড়েন ছিল। সামগ্রিকভাবে শুরুতেই যদি আলোচনা আমরা নিয়ে আসি যে কতটা শক্তিশালী মন্ত্রিসভা বা সংসদ পেল এবার ভারত। নিঃসন্দেহে রাব্বি, গত দুইবারের যদি বিজেপির জয় জয়কার দেখা যায় সেক্ষেত্রে কিন্তু গতবারও তারা সর্বোচ্চ, ভারতের ইতিহাসে বিজেপি সর্বোচ্চ ভোট পেয়েছিল, আসন সংখ্যা পেয়েছিল ৩০০-র বেশি, এবং তার আগের বারও ২৮২টি আসন পেয়েছিল। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে কিন্তু বিজেপির গত দুই দফায় ২০১৪ এবং ২৯ সালের নির্বাচনে কোনো ধরনের বেগ পেতে হয়নি, এবং এইবারের নির্বাচনে দেখা যাচ্ছে তারা কিন্তু খুব একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪০টি আসন পেয়েছে বিজেপি, এবং এনডিএ অর্থাৎ তাদের জোটে আরও শরিক দলগুলো কিনে তাদের সেই সংসদ বা যেই সরকার গঠন করতে হচ্ছে। তবে তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী হিসেবে এই নরেন্দ্র মোদী পরপর ৩বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যেটা কিন্তু একটি মাইল ফলকই বটে নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্য। এবং একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পায়নি, কিছুটা কিন্তু সেক্ষেত্রে সরকার দুর্বল না বললেও কিছুটা কিন্তু আগের থেকে শক্তিমত্তায় ঘাটতি আসবে। কারণ আপনি জানেন যে ভারতের যে এই লোকসভার যেই আসন সংখ্যাগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো দলে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ আমি যদি ১৯৯৮ সালে নির্বাচনের কথা একটু উঠে আনি, যেখানে অটল বিহারী বাজপেয়ী বিজেপির অপর একজন নেতা, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কিন্তু ১৩ মাসের মধ্যে সেই প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে হয়, কারণ অপর যে শরিক দলগুলো ছিল তারা কিন্তু বেঁকে বসে এবং তার কারণে কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা সেটি কিন্তু হারায়। ফলে সেই দিক থেকে চিন্তা করলে কিছুটা হয়তো নরেন্দ্র মোদী বা বিজেপির একটু চিন্তা মাথায় থাকবে। তবে যেটি দেখা যাচ্ছে যে বিরোধী শিবির, অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস জোটের নেতৃত্বে যে বিরোধী শিবির ভারতের সংসদে বসতে যাচ্ছে, তারা কিন্তু এবার একটি বড় ধরনের শক্তি নিয়ে আসবে এবং তারা কথা বলার ক্ষেত্রে কিংবা আলোচনার ক্ষেত্রে এক ধরনের বড় ধরনের ধাক্কা বা বিজেপিকে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে। আমরা বলছিলাম যে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে অবশেষে সরকার গঠন করলো বিজেপি। এই যে ভাগ বাটোয়ারাটা হলো, সেক্ষেত্রে শরিক দলদের বন্টনটা বা মন্ত্রিসভার যে কে কোন বা কোন শরিক দল কি পেল, মূলত ভারতের বিজেপি যে ২৮টি ২৯টি দলের সঙ্গে এনডিএ জোট করেছিল, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে বিজেপি বাদে মাত্র ১৪টি দল লোকসভায় আসন সংখ্যা নিয়ে আসতে পেরেছে। তার মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউ, তারা কিন্তু ১৬টি এবং ১২টি করে আসন পেয়েছে, এবং ফলে কিন্তু দেখা গেছে যে সিটের সংখ্যায় তারা কম হলেও ২টি করে কিন্তু মন্ত্রণালয় তাদের সেই টিডিপি এবং জেডিইউ এর ভাগে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে এক ধরনের বলা হচ্ছে কিং মেকার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে। তাদের সমর্থন ছাড়া কিন্তু বিজেপি এবার সরকার গঠন করতে পারতো না। এবং আপনি জানেন যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস জোটও কিন্তু চাচ্ছিল, অর্থাৎ ইন্ডিয়া জোটও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল এবং তাদের আরো বেশি বড় অফার দেওয়া হয়েছিল। তবে বাকি যে নীতিশ এবং নাইডুর দল ছাড়া অন্য যে দলগুলো আছে, তাদের মধ্যে থেকে 7টি মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে। বেশিরভাগ যেই মন্ত্রিত্বগুলোর কথা বলা হয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এগুলো তো বিজেপির কাছেই রয়েছে। একদমই শক্তিশালী যে মন্ত্রণালয়গুলো আছে, মূলত 4টি মন্ত্রণালয়: স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থনীতি এবং প্রতিরক্ষা। আমরা আবারও ফিরছি আলোচনায়। তাজওয়ার, আপনার রিপোর্টটি দেখছিলাম এবং সেক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে যতগুলো টানাপোড়েন আছে প্রত্যেকটি উঠে এসেছে, এবং আমরা সাম্প্রতিক সময়ে এই যে সীমান্ত উত্তেজনা, একই সাথে তিস্তা পানি বন্টন নিয়ে যে কথাগুলো বলা হয়, অর্থনৈতিক রাজনৈতিক ইস্যু তো রয়েছেই, এগুলোর যে সমস্যাগুলো এই আমলে কি কমবে না বাড়বে, বা কি মনে হয় বিশ্লেষকরা আসলে কি বলছে? দেখুন, বিশ্লেষকদের আসলে যেটি মত, তারা বলে যে ভারতে যে সরকারই আসুক, সেটি কংগ্রেস হোক কিংবা বিজেপি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাদের একটি অভিন্ন চোখ থাকে বা দৃষ্টিকোণটি থাকে অভিন্ন। অর্থাৎ এখানে সরকার আসলে খুব বেশি ম্যাটার করে না,
কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে পররাষ্ট্রমন্ত্রী যে প্রথম সফরটি করেছিলেন দ্বিপাক্ষিক, সেটি কিন্তু ভারতে ছিল। সেখানে তিনি সে দেশে পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে তিস্তা ইস্যুটি এসেছিল। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, তখন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিয়েছিল যে নির্বাচনের পর, অর্থাৎ লোকসভা নির্বাচনের পর সেটি আবার নতুন পরিসরে আলোচনা হবে। এবং আপনার প্রতিবেদনে যেটি দেখলেন যে আসলে তিস্তা ইস্যুতে খুব বেশি যে আসলে আশা, সেটি কিন্তু বিশ্লেষকরা দেখছেন না, বরং এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে পার্থক্যের কথা বলা হচ্ছে সেটি এক ধরনের মোটামুটি ফাঁকা বলেই বলা চলে। কারণ আজকের ব্যাপারটি যদি দেখি, তৃণমূল কিন্তু এই যে শপথ অনুষ্ঠানে যোগ দেয়, সেক্ষেত্রে এই ইস্যুটা, অর্থাৎ তাদের মধ্যে বরফ গলার কোনো জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং সেখানেও কিন্তু এই রাজ্য কেন্দ্রের যে মূলাদ ঝুলানোর যে প্রক্রিয়া, সেটি বোধহয় থেকেই যায়। একদমই তাই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিজেপি কিন্তু আসলে পশ্চিমবঙ্গেও একটি অন্যতম শক্তিশালী দল হয়ে উঠছে, যেখানে তৃণমূলের আগে প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস কিংবা বামফ্রন্ট, সেখানে কিন্তু তারা শূন্যের কোঠায় চলে গেছে এবং বিজেপি কিন্তু আসলে সেখানে মূল শক্তি। অর্থাৎ তৃণমূলেরও কিন্তু এখন সেই রাজ্যেও কন্টেস্টেন্ট হয়ে উঠেছে বিজেপি। ফলে রাজ্য সরকার অর্থাৎ পুরো ভারতের যে কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বাধীন, তাদের সঙ্গে আসলে সম্পর্ক কোনোভাবেই দূরত্ব কমার কোনো সুযোগ নেই। আরও সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তিস্তা মহাপ্রকল্প, যেটি বর্ষা মৌসুমে পানি আসলে যেটি তারা ছেড়ে দেয়, অর্থাৎ ড্যামগুলো খালি করে দিয়ে এখানে বন্যায় প্লাবিত হয়, তখন পানিটি ধরে রেখে কিভাবে আসলে উত্তরের ওই 4টি জেলার মানুষকে পরবর্তীতে কাজে লাগাতে পারে সে পানিটি, তেমন একটি প্রকল্প কিন্তু বাংলাদেশ হাতে নিয়েছে। এবং চীন সেখানে অর্থনৈতিক সহযোগিতা এবং কারিগরি সহায়তাও দিতে রাজি। এবং সেই ক্ষেত্রে চীনের যে আগ্রহ, সেটি গত 2 বছর ধরে দেখাচ্ছে। ভারত কিন্তু সেখানে এখন নতুন করে অর্থায়ন করতে চাচ্ছে, কিংবা প্রকল্পে তারা বেশি আগ্রহী উঠছে। অর্থাৎ প্রকল্পে যদি তারা আগ্রহী হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু পানি বন্টনের আলোচনাটাই একেবারে নিস্তেজ হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি না হওয়ারই সম্ভাবনা। তবে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলে কিন্তু আশাবাদ করেছেন সরকারি পক্ষ থেকে। তাজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য।